বাসর ঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে প্রিয়তার বর আয়মান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বিশ্রীভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চস্বরে হেসে উঠল আয়মান। কান্না থামিয়ে তবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আয়মান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্নে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসল। লম্বা দেহি, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখ জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংসের চেয়েও কম নয়। আয়মান প্রিয়তাকে চিবুকে আলতো ছুঁয়ে বলল, ইস, ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও, তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আয়মানের স্পর্শে গা ঘিনঘিনে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, যে মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর মন। দুহাতে বিছানার চাদর খামছে ধরে পিছাতে থাকলো প্রিয়তা। একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তারপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। পৈশাচিক হেসে আয়মান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বউয়ের ওপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজে কাপুরুষের উপাধি দিবে, সেটা তো আয়মান মির্জা কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক, তা নিশ্চয়ই তুমিও চাও না। আমি কতবার বলবো আপনাকে, আমি স্বামী হিসেবে মন থেকে মানি না। আবারও জঘন্যভাবে হেসে আয়মান নিজের আষ্টে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল। তুমি মানলে কি আর না মানলেও কি, তুমি আমাতে আবদ্ধ, আমাতেই সীমাবদ্ধ, এর বাইরে কোনো গতি নেই। আই এম ক্লিয়ার। আয়মান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তা বলিষ্ঠ দেহের অধিকারী আয়মানের কাছে পেরে ওঠেনি। আয়মান কানের কাছে ফিসফিস করল, তারপর বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চায় না। তোমার সব সৌন্দর্য এই আয়মান মির্জার নামে উৎসর্গ করো প্রিয়। প্রিয়তার উত্তরের অপেক্ষা না করে আয়মান ডুবে নেশার সাগরে, যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততার দম বন্ধ হওয়ার উপক্রম। আয়মান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করাই তার নেশা। তার ভয়ার্ত দৃষ্টিতে শত্রুপক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটির ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কেটেছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারো। হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আয়মানের ছবি। আশেপাশে খুঁজতে লাগলো আয়মানকে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো বিচের একটু দূরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবাহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে তাতে কোনো হেলদোল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব হবে হয়তো। এদের তো টাকার অভাব নেই, এই জন্য হারিয়ে যাওয়া মোবাইলের জন্য আফসোস নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আয়মান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষ দেশের বোতাম খোলা, চোখ কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তা সামনে গিয়ে দাঁড়ালো। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে।
কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে, সেটা জানলে হয়তো কখনই আসতো না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত, বড় কোনো মাছ সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কি আছে, সে তখন নির্দ্বিধায় বলতো এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান পাশে থাকা লোকটাকে ইশারা করতে লোকটা চলে গেল। প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। প্রিয়তার হুঁশ আসতে সে ইতস্তত বোধ করে মোবাইলটা আয়মানের দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মোবাইলটিকে আপনার? আয়মানের সেদিকে খেয়াল নেই, সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে। ভয়ে নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে, এই মুখ থেকে চোখ ফেরানো দায়। কিন্তু কেন এমন হলো? দীর্ঘ ৩০ বছর বন্দি রাখা হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে। আত্মসত্তা বলছে যাই যে অবশ্যই যায়। সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরিণী, যেভাবেই হোক তাকে আমাতে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভুরু কুঁচকালো। আশ্চর্য, এই লোক কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আসছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরও নেতা ফেতা ভেবে বসে আছি। এই যে শুনছেন, কথা বলছেন না কেন? মনোহরিণীর কণ্ঠে ধ্যান ভাঙল আইমানের। হাতে থাকা সিগারেটে ফু দিয়ে আকাশের ধোঁয়া উড়িয়ে বলল, আমার কোথায় পেলে? প্রিয়তা হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে ওইখানে, ধরুন আপনার মোবাইল। মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তার চোখ মুখ সিগারেটের ধোঁয়ায় ঢুকিয়ে দিল। প্রিয়তা কেসে উঠল। মুহূর্তে চোখ মুখ লালাভাব হয়ে উঠেছে, চোখে পানি টইটুম্বুর। সদ্য জন্ম নেয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকে ভুরু কুঁচকে বলল, আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্য মোবাইল দিতে এলাম, আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন। এই জন্য মানুষের ভালো করতে নেই। আইমান মুচকি হেসে সো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তায় সেই সব ঘটনা ভুলে বান্ধবীর সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। আরে, আমার স্বপ্ন দেখতেছি না তো? এই ব্যাটা এইখানে কি করে? এই খচ্চর ব্যাটা কেন আসলো বাড়িতে? সাথে ৮-১০ জন ছেলে। দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা। আইমানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয়ে হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই না তো, এমন তো কিছু করি নাই। তাহলে এই ব্যাটা কেন আসলো? বাসার ঠিকানাই বা পেল কোথায়? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল প্রিয়তার মা। প্রিয় মা, আমাদের এত সর্বনাশ কেন হলো? প্রিয়তা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শীতের কনকনে শীতে কাঁপানোর মতো শরীর কাঁপছে। প্রিয়তার মা কোনো মতে কান্না থেমে বলল, তোর বাবার পাশে কালো একটা লোককে দেখেছিস? যে ও একজন এমপি, তোকে নাকি কক্সবাজারে দেখে পছন্দ হয়েছে। কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তোর বাবা ছেলে রাজনীতিবিদ করে শুনেই রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছে, কিন্তু ছেলেটা নাসর বান্দা। তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবে হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে আর বলতে পারলেন না। আবার হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার দম বন্ধ হয়েছে উপক্রম। তার ভাইয়ের কি হলো? আম্মু, ভাইকে কি করেছে ওরা? বলো আম্মু। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ল। প্রিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন এই ছেলেটা কল করে তোর বাবাকে বলল, তোকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একবারে তোকে নিয়েই যাবে। এখন কি করব বল? ছেলেটার জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে? প্রিয়তার বুক কেঁপে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, অসম্ভব। এমন ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমরা অন্য উপায়ে ভাইকে বাঁচাবো। প্রিয়তার দেরি করলো না, দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালো।
প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেলল। এখন যাস না প্রিয়, এখন তুই ওখানে গেলে বিপদ আরও বাড়বে। আমরা ওদের সাথে পারবো না, তুই বরং ঘরে যা, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ আয়। প্রিয়তার পা যেন চলছেই না, সব শক্তি হাওয়ায় হয়ে গেল, পুরো শরীর কাঁপছে, শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত। কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে প্রিয়তার ডাক এলো। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। আইমান ঘর কাঁপিয়ে হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতে কিছু শপিং ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়, লক্ষ্মীমের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো, 10 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে। আইমানের মুখে প্রিয় ডাক শুনে আকাশ ছোঁয়া রাগ হলো প্রিয়তার। প্রিয় শুধু তার পছন্দের মানুষরাই ডাকার অনুমতি আছে। এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে রাখবে? একবার তার ক্লাসে একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল, সেই ছেলেকে ইচ্ছে মতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করেনি প্রিয় বলে, সবাই প্রিয়তাই ডেকেছে। তবু চুপ করে দাঁড়িয়ে আছে, রাগের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আইমান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। তোমাকে যে বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোমার ভাই কিন্তু এখন আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল, অশ্রুতে বেজে গেল মুখমণ্ডল। আইমান আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, তোমার জন্যই মঙ্গল। প্রিয়তা চোখের জল মুছে চোখ বড় বড় করে বলল, আমার ভাইকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনবো আমি। আইমান মুচকে হেসে হাসি ভঙ্গিতে বলল, ও মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না, একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই চলে আসবে। আইমান মির্জার কথা নড়চড় হয় না, তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছ। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে, সবকিছু কেমন এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটার শুরু গায়ের রং নয়, মনটাও কালো। সে এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকেই চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যে তাকে সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ। ক্লাস 5-6 থেকে ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য। কত ছেলে রাতের ঘুম হরণকারী ছিল তার হিসেব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিরুল ইসলাম প্রতিদিন মেয়েকে নিজে স্কুল কলেজে নিয়ে আসতেন যেতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু করে, কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সবসময় চাইতেন মেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক, কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করা ছেলেগুলো সবসময় বলতো, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালা জামাই জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো। ইচ্ছে করছে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিলেও পারত বদের হাড্ডিগুলো। ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য, কুৎসিত, নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে, ছেলেগুলো কত সুন্দর ছিল, বাবার ভয়ে প্রেমের পও উচ্চারণ করতে পারেনি কোনোদিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি একটা প্রেম করত তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাতো। পরক্ষণে আবার ভাবলো, এই ব্যাটা যে পরিমাণ ঘাড়তেরা, প্রত্যেকটা প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকতো। বেচারা ভেবাচাকা খেয়ে বাঁকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তাকে দূর অজানায় বহুদূর যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার মতো কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা। তবু যেতে হবে, আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে হবে না। হয়তো আসবে ক্ষণিকে অতিথি হিসেবে। বিয়ের পর বাবার বাড়িটা সত্যি কি পর হয়ে যায়? কি অদ্ভুত নিয়ম, নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে? দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামছে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজায় ঠকঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আওয়াজ ক্রমশই বেড়েই যাচ্ছে, সাথে প্রিয়তার হৃদস্পন্দন। নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নিবর্ষিত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আইমান।
হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন, জোর করে কোনো সম্পর্ক হয় না। আইমান মির্জা জোর করেই নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যর সাথে সারা জীবন থাকা সম্ভব না। একটু থেমে জোরে শ্বাস নিয়ে আবার বলল, তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আইমান খপ করে প্রিয়তার হাত ধরে ফেলল। তুমি প্রস্তুত না থাকলেও আমি প্রস্তুত। বিয়েটা আজ এখন এই মুহূর্তে হবে। শাড়ি টাড়ি পরা লাগবে না, চলো আমার সাথে। প্রিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আইমান। কাজী সাহেবকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আইমানের চেলাফেলা। বেচারা কাজী ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রিয়তা। ভাই তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না আপি, কিছু হয়নি। প্রিয়তা কিছু বলার আগে এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসালো আইমান। আইমান অস্থির কণ্ঠে বলল, কাজী সাহেব আপনি বিয়ের কাজ শুরু করুন। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তারা দিচ্ছে। প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, শরীর কাঁপছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা ঝড় দিয়ে এরদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। আইমান প্রিয়তার হাত টেনে কানের কাছে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফাস্ট। ভয়ে প্রিয়তা চুপসে গেল, কণ্ঠ বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা শেখা বাচ্চা সে। অঢেল অনীহা থাকা সত্ত্বেও 3 অক্ষরের জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল বলল। কাঁপা কাঁপা হাতে কাবিননামায় সই করল। আইমান কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমে সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আইমান মুস্কি হেসে প্রিয়তার দিকে তাকালো। স্ত্রী রূপে তার প্রিয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জোর জবরদস্তি নেই। আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মনের মণিকোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আইমান। সেদিনের মনহরণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী, তার লিখিত দলিল। আইমানের মুখে হাসির ঝিলিক লেগে আছে। প্রিয়তা নিজেকে ধরে রাখতে পারল না। সকালে এতদূর জার্নি করে এসেছে, আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়েই বিয়ে নিয়ে অনেক স্বপ্নেও থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটাই। বিয়ে শব্দটার মাঝে লুকিয়ে থাকে 2টি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ। 2জন মানুষের মনের মিল। বিয়ে মানে সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি, শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছে প্রিয় মানুষটাকে নিয়ে, আজ সব ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখনো কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক ভালোবাসা যায় না। এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণায় উপহার দেওয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষী কঠোর থেকে। আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আইমান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতে নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। আইমান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বসালো প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই উঠে দাঁড়ানোর। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আইমান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল। বাথরুমে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ ফুলে লাল হয়ে আছে উজ্জ্বল ফর্সা মুখের।
কি হাল অবস্থা। ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আইমান অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো। তাড়াতাড়ি বাইরে এসে প্রিয় তার ধ্যান ভাঙলো। হাত মুখ মুছে বাইরে এসে আরেক দফা অবাক হলো। আইমান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় সাজগোজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো। প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। আইমান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায় আয়নার সামনে দাঁড় করালো। দৃঢ় কণ্ঠে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তার এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা প্রচুর ধরে আছে। তার উপর চোখের সামনে অসহ্য একটা লোক। দেখলে গা পিত্তি জ্বলে ওঠে। উফ, কেমনে থাকবে এই মানুষটার সাথে ভাবলেই দম বন্ধ হয়ে আসছে। প্রিয়তা দীর্ঘশ্বাসে তার হতাশার কথা জানান দিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বলছে প্রিয়তার হৃদয় আকাশের তুমুল বর্ষণের কথা? হয়তো জানে, আর হয়তো না। সে নিজেতে মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার অন্য কিছুতে খেয়াল আছে কিনা? না, নেই। থাকলে এভাবে স্বার্থপর হতো না। আইমান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা পড়ল মহা এক ঝামেলায়। শাড়ি সে তো পরতে পারে না, কে পরাবে শাড়ি তাকে? সবসময় বান্ধবীরা বা তার আম্মু তাকে শাড়ি পরিয়েছে। এখন নিজে শাড়ি পরলে বড় জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবে। হয়তো তার আগেই ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলল কিছু পেলে কিছু হারাতে হয়। মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে, এমন জানলে মোবাইলটা খুঁজত না। মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতে যেত না। প্রিয়তা দু একটা গালি নিজেকে দিয়ে বসল। পেটিকোট ব্লাউজ পরে কোনো মতে শাড়িটা পরল। বাথরুমের দরজা খোলার আওয়াজে ভয় পেয়ে গেল। এই খচ্চর ব্যাটা তো এইখানে, আমি তো ভুলেই গেছি। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আহ করে মৃদু চিৎকার করে উঠল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আইমান এক টানে শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগলো। প্রিয়তা উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে লাগবে না, আমি পারবো। আইমান ভুরু কোঁচকে বিরক্তি নিয়ে তার স্বরে বলল, উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজব্যান্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে বেটা চাপাবাস, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে ইন্নানিল্লা করে দিই। রোগও শেষ, রুগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে হেসে উঠল। কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকে একটা করে কুঁচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির ভাঁজ ঠিক করল। নাভির ওপর পুরুষালী ছোঁয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আইমান এক ধ্যানে সব মেকআপের পার্ট শেষ করল। নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আইমান। প্রিয়তার চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবাধ্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তা পেছনে সরে গেল। আইমান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্যতা ভালো নয় সুইটহার্ট, জ্যাকে রেডি ফর নাইট। প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শরীরে অজানা ভয়ে কাঁপছে। কিছু বুঝে ওঠার আগে আইমান প্রিয়তাকে পাঁচা খোলা করে হাঁটা ধরল। প্রিয়তা নামার জন্য মোছরামুছরি করছে, কিন্তু আইমান তার বিন্দু মাত্র রেসপন্স না করে বাসার গেটে এনে দাঁড় করালো। প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা, জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। নিশ্চয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেনে নেব না? মেনে নে মা, জানি মানাতে একটু আধটু কষ্ট হবে, তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর। যে কোনো পরিস্থিতিতে নিজে নিজের দায়িত্ব নিবি, নিজেই নিজের পরামর্শদাতা হবি, ভেঙে পড়িস না। তোর বাবা মা তোকে সবসময় দোয়া করবে। মনে রাখবি, স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের ওপর নিচের দুটি মলাট। বইয়ের পাতাগুলোতে যেমন ভালোবাসার, দুঃখের, কষ্টের, ব্যর্থতার, সাফল্যের হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝেও হাজার রকমের সমস্যা হবে। দুঃখ থাকে, ভালোবাসা থাকে। বইয়ের মলাট থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আসলে তখন মলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই থাকুক তা বাহিরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়।
সাবধানে থাকিস। মেয়েকে কপালে চুমু দিয়ে আঁচলে চোখ মুছলেন। প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। মেয়েরা সত্যি খুব অসহায়। যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয় সেই মানুষগুলো মুহূর্তেই বড় হয়ে যায়। তাদের ছেড়ে অন্যের আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ের লেনাদেনা, সেই বাড়িতে আর স্থায়ীভাবে থাকা হয় না। অন্যের বাড়িকে আপন করতে হয়। প্রিয়তা মায়া টানে তাকিয়ে আসছে বাহিরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখছে। গাড়ি চলতে শুরু করলো। প্রিয়তার নীরহারা পাখির মতো ডানা ঝাপটিয়ে উড়তে ইচ্ছে করছে পাখির মতো সন্ধ্যা নামার আভাসে নিজ নীড়ে ফিরতে। তাকে আদৌ হবে? রাত 9টার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা। সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর। শহরের এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহর সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী জ্যোৎস্না ছেড়ে কৃত্রিমতায় অভ্যস্ত এই ইট পাথরের শহর। আইমান বাড়িতে লোকজন গিজগিজ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডরা। আইমান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুপাশ থেকে পুষ্প বর্ষণ করা হচ্ছে। আইমান সিঁড়ি বেয়ে 2 তলা একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আইমান যাওয়ার কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠে প্রিয়তার সামনে তাকালো। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে খুশির ঝিলিক, গায়ের রং ধবধবে ফর্সা, মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহলে আমার বৌমণি? দাদা ভাইয়ের পছন্দ এত সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়তা ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ইস, পরিচয়টা তো দেয়া হয়নি। আমি আরিয়া মির্জা, তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মায়ের জন্মের ছেলে মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আগরতলা আর কোথায় ঘাটের তলা। নিশ্চয়ই ছেলেটাকে কুড়িয়ে এনেছে, না হলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব চরিত্র, কথা বলার ধরন সবকিছুই আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে, আর এই খচ্চর ব্যাটা হাসলে মনে হয় আকাশ থেকে এলোপাতারি ঠাড়া পড়তেছে। প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে আরিয়া করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এত আপসেট কেন বৌমণি? ভাবির বাড়ির কথা খুব মনে পড়ছে, না জানি সবাই কেমন আছে। ও আচ্ছা, আমি তাহলে দা ভাইকে বলি তোমার সাথে কথা বলে দিতে। না থাক, লাগবে না। রাত 11টা। আইমান সেই যে গেল, এতক্ষণ কোথায় ছিল তার নামগন্ধ ছিল না। আইমানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পাট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বকবক করে যাচ্ছে, প্রিয়তা তা চুপচাপ হজম করছে আর মাঝে মাঝে হুহা শব্দ করছে। হঠাৎ আইমানকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আইমান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই গা ঘিনঘিনে উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আইমান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারত তাহলে প্রিয়তার জন্য ও অন্যান্য মেয়ের মতো আজকের রাতটাও শ্রেষ্ঠ রাত হতো, কিন্তু এমন আদৌ হলো না। প্রিয়তাকে কোল থেকে নামিয়ে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। খুব কাছাকাছি কেউ কান পেতে ডাকতেই শুনতে পাবে হৃদয়ের লাভডাব শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরেই দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে, রন্ধ্রে রন্ধ্রে ঠান্ডার শির বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেরে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতেই দেখে আইমান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই প্রিয়তা 2 কদম পিছিয়ে গেল। হাঁসফাঁস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ, আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আইমানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে। নানা, প্রিয়তা শুধুই আমার। এক রাফসান কেন, হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে, দরকার হলে কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আইমান ধপাস করে বিছানায় শরীর ছেড়ে দিল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করল। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহু বন্ধনীতে আবদ্ধ করল। দেয়ালের সাথে ঠেসে ধরে অগ্নি নিক্ষিপ্ত দৃষ্টিতে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি।
প্রিয়তা হিংস্র কণ্ঠে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, জোর করে সব হয় না। তৎক্ষণাৎ আইমান প্রিয়তার গাল চেপে ধরে বলল, চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না, তা তোমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ, খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কিনা তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে। তোমার ও তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসেনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলে মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো, কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আফসোস শ্বশুরমশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি। তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? প্রিয়তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিলাম। আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই, নিজেকে প্রস্তুত করো, 10 মিনিটের মধ্যে আমি আসছি। আইমান উদাসে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মনে প্রিয়তাকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো লাগছে। প্রিয়তাদের এলাকার এমপির ছেলে রাফসান, দেখতে শুনতে মাশাল্লাহ ভালোই। প্রিয়তা যখন 6-এ পড়ে তখন থেকে রাফসান প্রিয়তার পিছনে ঘুরঘুর করে। প্রিয়তা বড় হতে 1000বার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের পড়ালেখা শেষ করে হোক বলেই এড়িয়ে যেতেন। কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকজন নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসলো। এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। শেষাক্ত কথাটাই আইমানের ভয়ের কারণ। হাজারো ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আইমান গোপন সূত্রে সব খবর পেয়ে রাফসানকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করিয়ে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যরশ্মি ঘরে প্রবেশ করতে অনেকক্ষণ চেষ্টা করলো, ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙল, কিন্তু তন্দ্রার রেশ তখনও কাটেনি। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশটা পরখ করলো। দেয়ালের ঘড়িতে সকাল 8টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উড়েও বসলো। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে দেখে বিছানা শূন্য। রাতের সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত্বের চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ঔষধের দিকে চোখ পড়ল প্রিয়তার। রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে যায়। গলায় সুস্পষ্ট জলজল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা। শাড়ি খোঁজার জন্য চোখ ঘুরাতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আইমান। প্রিয়তার সোয়ালের বিস্ময় রেখা ঝুলিয়ে পরখ করল। এই লোকটার কি এমন আদিক্ষেতা, দেখলে গা পিত্তি চলে যায়। একটা তুলোর মতো তুলতুলে নরম মেকে রাতভর চিবিয়ে এখন আদিক্ষেতা করা হচ্ছে যত সব। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে, তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করেছে। স্বর্গাভূত পড়ি এসে দাঁড়িয়েছে আইমানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয় হরণী মায়াবতীর মায়াবী মুখশ্রী আইমানের দেখার সৌভাগ্য হয়নি। যদি নজরে পড়ত প্রিয়তার এই চোখ ঝলসানো রূপ, হয়তোবা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একগাল হেসে রুমে ঢুকলো। গুড মর্নিং বৌমণি, কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে ঝটপট আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। প্রিয়তা কিছু বলার আগে আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুক সেলফ, একটা টেবিলে 2টো চেয়ার, জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র, দেয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং।
কেমন লাগছে বৌমণি? প্রিয়তা বেখালি কণ্ঠে উত্তর দিল, সুন্দর, কিন্তু এখানে কেন আনলে আমাকে? দা ভাই সকাল সকাল এসব আনিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হা হয়ে রইল। এই লোকটার আর কয়টা রূপ দেখবে সে? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণ করছে। উফ, ভাবা যায়? কি হলো, কি ভাবছো তুমি? কিছু না। আচ্ছা চল, নাস্তা করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও আরিয়ার জোরাজুরিতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা, অসহায়ত্ব মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের ওপর। আরিয়া খেতে খেতে বলল, আচ্ছা বৌমণি, বলো তো নাস্তাটা কে বানিয়েছে? প্রিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কে? আরিয়া একগাল হেসে বলল, দাভাই বানিয়েছে। দাভাই বানিয়েছে গো? প্রিয়তা আরেক দফা অবাক হয়ে খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করল, তোমার দাভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দাভাই একের ভিতর সব। মানে লাইব্রেরির প্রকাশিত বই? আরিয়া ভ্যাবাচ্চাকা খেয়ে নিরাশ কণ্ঠে বলল, মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না একের ভিতর সব? তোমার দাভাই তো একের ভিতর সব, তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য, দুইটাকে আমার বিরক্ত লাগে, বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা আর আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। প্রগাঢ় হলো সপ্তদশী শ্যামবর্ণের কিশোরী, উজ্জ্বল ঝলমলে চেহারা, চুলগুলো দুপাশে বেনুনি করা, গায়ে অল্প দামের সালোয়ার কামিজ, গায়ে হাতে বস্তাঘাটটি। আসসালামু আলাইকুম পুতুল আপা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? আরে আপা, আমারে চিনেন নাই? হেই, চিনবেন কেমন? আপনি তো মেলা ছোটকালে আমগো গ্রামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গ্রামে আমাগো বাড়ি। আইমান ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাত পাঠায়। আব্বা তো রাতের ট্রেনে পাঠায় দিছে, সকালে ভাইজানের লোক গিয়ে স্টেশন থেকে নিয়ে আইছে। আইমান ভাইজান নাকি বিয়ে করছে আপা? কৌতূহলী প্রশ্ন। করছে তো। তুমি ভেতরে আসো। কুসুম চারপাশ পরক করতে করতে আরিয়ার সাথে হেঁটে আসছে। আপা, ভাবি কি মেলা সুন্দর? একেবারে আসমানের পরী। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি ছোট মাইয়ে বিয়ে করেছে? আরিয়া থমকে দাঁড়িয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাকে এসব কে বলেছে? ছোট ভাবি হতে যাবে কেন? কেন, ভাইজান আব্বারে কল দিল, আমার লোকে কথা কইছে, আমারে তখন কইল ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবির আম্মায় ভাবির কোনদিন পানীয় ঢালতে দেয় নাই। একটু অহংকারী ভাব নিয়ে আবার বলল, আমি তো আল্লাহর রহমতে সব রান্নাবান্না পারি, তার লাগে তো ভাইজান আমারে আইতে কইল। প্রিয়তা খাওয়া শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম কথা থামিয়ে থমে প্রিয়তাকে দেখছে। ভাবি, তুমি তো মেলা সুন্দর। আল্লাহ, ভাইজান সত্যি সৌভাগ্যবান। প্রিয়তার ভুরু কুঁচকাতে দেখে আরিয়া পরিচয় করিয়ে দিল। প্রিয়তার কাছে বারবার একটা বিষয়ে জট পাকে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ? সে রান্না পারে না সেটা থেকে শুরু করে কান্না করলে যে তার বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই তখন বালিশের পাশে ব্যথার ঔষধ রেখে গেল আইমান। প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলেছে? না, তা কিভাবে হবে? বাবা তো কথাই বলেনি তেমন। আবার এমন ঝড়ঝাপটার ভিতরে এসব বলবে? মা তো কথাই বলেনি, তাহলে কে বলেছে এসব? প্রিয়তা হিসেব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আইমানের কণ্ঠে ধ্যান ভাঙল প্রিয়তার। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? শরীর ভালো তো? ভালো। নিরাশ কণ্ঠে। ভাইজান, ভাবি কিন্তু পরীর লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী, বুঝলে কুসুম? আইমান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখে মুখে বিরক্তির ছাপ, আইমানের নির্লিপ্ত দৃষ্টিতে অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেড়া রংবাজ কোনখানের? তোর পরীর রানীর কথা পুরি, বজ্জাত বেড়া। পরীর রানী না বলে যদি পেতনির রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে 16 কলা পূর্ণ করতাম। এখন যাই হোক, একটু সুনাম করলি তাই বাঁচাই দিলাম। আচমকা অট্ট হেসে প্রিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি বেয়ে ঘরে নিয়ে চলে গেল আইমান। আরিয়ার কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধাবাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শরতের মেঘ মুক্ত নীলাকাশে মেঘে ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারা পাল্টে গেল। রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার?
প্রিয়তা ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কি করলাম? আইমান ফ্লোর থেকে ঔষধগুলো প্রিয়তার মুখে ছুঁড়ে মারল। এগুলো খাওনি কেন? ঔষধগুলো তোমার চোখের সামনেই ছিল, ইচ্ছে করে ফেলে দিয়েছ তাই না? এক টানে প্রিয়তাকে দাঁড় করে দুই বাহু শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, এরপর আমার কোনো কথা যদি অমান্য করো, আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম। প্রিয়তা কিছু বলল না, এমনিতে ব্যথায় জর্জরিত, তার ওপর অসহ্য লোকটা, নিজের ওপর বিরক্ত। তখন ঔষধগুলো খেয়ে নিলে এই লোকটার এমন বিশ্রী লোক দেখতে হতো না। আইমান প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি পরে ঘর থেকে চলে গেল। প্রিয়তা হাফ ছেড়ে বাঁচল, দরজার দিকে তাকাতে অবাক। এই বেডানা চলে গেল, আবার কেন আসলো? ইয়াল্লাহ, এই বেডানা এমপি, কোনো কাজ নাই নাকি? এই জন্য তো দেশের উন্নতি হয় না। সব কয়টা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে মনে হয়। আইমান প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে, না হলে আমার অহংকারী শ্বশুরমশাই এক গাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকালো। আইমান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিল। ভয় পাচ্ছ কেন? সব তোমার ওপর নির্ভর করবে সুইটহার্ট। দুপুর 2টা। প্রিয়তা বাবাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়া আইমান সকালে বেরিয়েছে, এখনও ফেরেনি। আরিয়া মেডিকেলে 2য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোস্টেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে, এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো, বাইরের মানুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তা বরাবরই ধৈর্য কম। প্রিয়তার অপেক্ষা একদম পছন্দ না, কিন্তু সেই সকাল থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল, ঝাপড়ে পড়ল বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীর মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছেই সীমাবদ্ধ। প্রতিটি মেয়েই বাবার রাজকন্যা, আর বাবা রাজার মতো মেয়ের সব ইচ্ছে পূরণে সচেষ্ট থাকে। বাবার কাছে একমাত্র সব মেয়েরা আহ্লাদী হয়। প্রিয়তা বাবার বুকে হাজারটা অভিযোগের অশ্রু ঝরাচ্ছে। বাবার আদুরে রাজকন্যার প্রতিটা অশ্রু ফোঁটা আমিরুল ইসলামের বুকের ভিতর তীরের মতো বিঁধছে। তোলপা শুরু হয়ে গেল একজন পিতার কৃতিত্বে। প্রিয়তাকে ছোট থেকে আদরে মানুষ করেছে। মেয়েই ছিল একমাত্র সবকিছুর পরামর্শদাতা। সবকিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে? মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগতো, কিন্তু পুরুষরা এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দিবে, কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে তাহলে ছায়াহীন হবে পরিবার। বাবাদের হতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো বেদনা বা ঝড়ঝাপটা চিত্তহরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহেনা বেগম আসলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানিতে নিজেকে কোনো মতে সামনে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত বসন্ত শেষে গ্রীষ্মের আগমন। নীল আকাশে সূর্যের তুখর রৌদ্রে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেল। প্রিয়তা বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটলো মুহূর্তগুলো। নিজের মধ্যে সবকিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নিবে সে। আস্তে আস্তে আইমানকে ভালোবাসার চেষ্টা করবে, হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবুলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাসে পাল্টেছে অনেক কিছু। আইমানের ভাবভঙ্গি আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্কে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তা ও আইমানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আইমানকে দেখছে। আইমান দরকারি কাজে চট্টগ্রামে যাবে, 2 দিন পরে আসবে, তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আইমান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে।
প্রিয়তা চোখের সামনে দাঁড়িয়ে আছে। আইমান বেড রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আইমানকে আর চোখে পরখ করছে। আইমান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পিছনে সরল। আইমান মেধহীন কোমরে বাম হাত পেঁচিয়ে ডান হাতে চুল ধরে তামাটে ওষ্ঠধর মিলিয়ে দিল প্রিয়তার গোলাপি ঠোঁটে। প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য আইমানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আইমান পাক্কা 5 মিনিট পরে ঠোঁট ছেড়ে মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে। এই অবস্থায় বাইরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেবের পারফেক্ট খেলোয়াড় না, না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেয় কেন? নিশ্চয়ই এমপি সাহেব শিখায় নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরও কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আদর্শ হয়ে বলল, চলো সুইটার, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শিখাবো। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরের আশা না করে নিজের কাজে মনোযোগ দিল আইমান। প্রিয়তা নিজের উপর বিরক্ত হয়ে নিজেকে গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবে হোক পাঠাতে হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। আফসোস নিয়ে মনে মনে বলল, হায় রে আল্লাহ, জীবনে পড়ালেখা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তখন মনে হয় বইগুলো অভিশাপ দিয়েছে, তাই তো এখন রাত জাগতে হয়। অনেকক্ষণ পর আইমান উঠে বসলো, রাজ্য জয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও স্থিত হয়ে শুয়ে আছে। আরিয়া ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ালো কিছু খাওয়ার জন্য। জীবন পড়ালেখার এমন একটা জিনিস যা কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন ভাই, তুই পড়ালেখা, তুই মাথায় ঢুকবি, তুই কেন পেটটা খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকে পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দৈত্য হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখলো জায়গা নেই, কোথাও মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনছেন, কিছু মনে না করলে আপনি এখানে বসতে পারেন। আরিয়া ইতস্তত বোধ করে বলল, না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো, আপনার সমস্যা হলে আমি চলে আসছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আরিয়া বসতে ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়া মুখের জড়তা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসলো। আরিয়া খাচ্ছে আর চোখে ছেলেটিকে দেখছে। ফর্সা গোলগাল চেহারা, মুখে কালো চাপদাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের উপর সাদা অ্যাপ্রনের পকেটে সিগমো মনোমিটার। চেহারা ডাক্তার ডাক্তার ভাব, দৃষ্টি নত করে এক ধ্যানে খাচ্ছে। খুক খুক কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল। ঢকঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পিছনে ছুটতে লাগলো। এই যে ভাইয়া শুনছেন, আপনার কলম পড়ে গেছে। ছেলেটা পিছনে ফিরে তাকালো, হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরলো। আরিয়া ইতস্তত বোধ করে বলল, ভাইয়া আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেয়া যাবে? ভাইয়াকে ফোন দিব। আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্দিহান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেলল। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়ল। রাত 12টা। বারান্দার হলুদাব আলোতে ঝিরঝির বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করেই যাচ্ছে। বিপরীত পাশের মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটন তার কান অব্দি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। অনেকক্ষণ পর সোয়ালে বিরক্ত ঝুলিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে ভেসে উঠল অপরিচিত নাম্বার। মোবাইলটা কেটে দিয়ে আবার মনোযোগ দিল বইয়ে। টানা 3 বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেইলি কণ্ঠ। টানা 3 বার রিং হওয়ার পর রিসিভ করতে কানে আসলো মধুময় সুরেলা মেইলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? কণ্ঠে গম্ভীরতা। ডাক্তারের কাছে ফোন দিতে দিনরাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হয়নি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করেছেন তা বলেন, না হলে রাখছি বাই। আরে না বলছি। তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসকসহীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রুগী তো মারা যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা,
এখন কি আপনি কে মরে গিয়ে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাত দুপুরে ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়ার দুই বান্ধবী ইরা এবং অনু। তিনজনেই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের চোরকে। ইরা আর অনু দুজনে আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি? নাম্বারটা নিতে পারলি, নামটা জিজ্ঞেস করতি তাহলেই তো হতো। তুই ঠিক বলেছিস ইরা, উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞেস করতে পারে না। আরিয়া নিরাশ কণ্ঠে বলল, তোরা থামবি? যাওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজে, নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল, আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখে জিজ্ঞেস করি এটা কার নাম্বার। উৎফুল্ল কণ্ঠে অনু বলল। আরিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তোর মাথায় আল্লাহ ঘিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিচ্ছে। এটা কোনো সাজেশন হলো গাধি? সবাই নাম্বার দিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলে নাম্বারটা পরিবর্তন করে ফেলেছে, তখন তো কোনো পথেই থাকবে না। তিনজনে উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো ওয়াদি। পুরো নাম ওয়াদি হাসান, কোটিপতি বাবার একমাত্র সন্তান ওয়াদি। ছোটবেলা থেকে শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথ চেয়ে আছে। কলিং বেল বাজতে দরজা খুলে দিল। কুসুম ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয়তা পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে উঠে দাঁড়ালো। বৌমণি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখতো কে? চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা ফারহা আপু পাঠিয়েছে, দেখ ভেতরে ঠিকানা দেয়া আছে। প্রিয়তা অবাক হয়ে প্রশ্ন করলো, এই ফারহা আপুটাকে? আরিয়া একগাল হেসে বলতে শুরু করলো, ফারহা আপু দা ভাইয়ের বিজনেস পার্টনার। দা ভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দা ভাই ওনাকে বোনের চোখে সবসময় দেখত। 1000 বার হবে দা ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দা ভাই রাজি হয়নি। দা ভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে দেয় নাই। দা ভাই বিয়ে করেছে শুনে গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসা জন্ম নিল। হাজার হোক স্বামী তো। মেয়েদের জন্মগত স্বভাব নিজের মানুষের সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়ল কালকের ঘটনা। কেমন সেজে গুজে চট্টগ্রাম যাচ্ছিল এই খচ্চর বেড়া। বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? প্রিয়তার এমন অবস্থা দেখে আরিয়া অবাক। আরে বৌমণি, তুমি তো দাদা ভাইকে সহ্যই করতে পারো না। কেউ দা ভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার? আর যদি শুনতে দা ভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুন করে ফেলতেই। কি ব্যাপার বৌমণি, এত তাড়াতাড়ি দা ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভাবতে লাগলো, আরিয়ার বলা কথাগুলো সত্যি কি সে আইমানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবাসে শুনে তার হিংসে হচ্ছে কেন? আইমানের মতো মানুষকে সত্যি কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজার প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এইটা যে আইমান প্রিয়তার স্বামী। আইমানের করা প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইল কৃত্রিম আলো, তা বারবার ব্যর্থ করেছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের 7 কাহন বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত হয়ে প্রিয়তার কাছে এলো। বৌমণি, তোমার সাথে কথা আছে। প্রিয়তা বই রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আরিয়া? তোমাকে এমন লাগছে কেন? বৌমণি, আগে বলো, তুমি দা ভাইকে কিছু বলবে না? না, বলবো না, বলো এবার। আরিয়া দৃষ্টি নত করে সবটা বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম কিনে নিল গাটকে দিয়ে। ঝটপট কল করলো ওয়াদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়া মোবাইলটা পাশে ফেলে স্থিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভোলেনি আরিয়া। ওয়াদিদের বাসা মেহমান ভরপুর। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রোকেয়া বেগম বান্ধবীদের সাথে কথা বলছে। বাবা এরশাদ চৌধুরী নিজেদের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে।
তা বন্ধুদের মধ্যে কেউ এখনো আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এখানে থাকার দরকার ছিল, কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা? ওয়াদির মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আইমান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নাম্বার। রিসিভ করে নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান, তুমি চাইলে এখনই চলে যাবো সুইটহার্ট। এখন রাখছি, বাই। আইমান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে, ওইখান থেকে চট্টগ্রাম। আইমান মুচকি হেসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আইমান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। ভুরু কুচকে কুসুমকে জিজ্ঞেস করলো, প্রিয় কোথায়? ভাবি তো পুতুলাপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আইমান মুখে লম্বা হাসির রেখা ঝুড়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরিয়া হাত বাস করে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঘরমায় পায়চারি করছে। আলোচনার বিষয়ে আইমান কেন ফারহাকে সুইটহার্ট বলেছে তার উপর এক কথায় চট্টগ্রামে যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটমিটিয়ে হাসছে আর শুনছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আরিয়া তুমি হাসছো কেন? তোমার ভাই কেমন সেটা তো প্রমাণ পেলেই। নেতারা সবাই খারাপ, তাই তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না রাজনীতিবিদদের। এখন সেই বেড়া জালেই ফেসে গেলাম। আইমান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগে আইমান কোলে তুলে নিয়ে ঘরে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে? অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করে অত্যাচার করা। কেন এত কিছু করলো? কি দরকার? আইমান হাসি চেপে ধরে রাখতে পারল না। বাঁকা ঠোঁটে হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। প্রিয়তার রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। কর্কশ কণ্ঠে বলল, আমি কেন যাব? কাবাবের হাড্ডি হতে নিজের জিনিসপত্র নিজে না গোছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছিয়ে দিতে, আমি পারবো না। আইমান তেলে ঘি ঢেলে দিল। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়া লাগবে না সুইটহার্ট। খবরদার বলে দিলাম, সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কাঁথা পুরি। প্রিয়তা হনহন করে হাঁটা ধরল। আজকে থেকে সে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। আইমান প্রিয়তার হাত চেপে ধরল, একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করল। চোখে চোখ রেখে নেশাক্ত কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগ আপন করছি, যার চোখে ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো। একটু থেমে আরও কাছে টেনে আবার বলল, সে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না? এটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আইমান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসালো। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও? প্রিয়তা কোমল কণ্ঠে বলল, উনি গিফট পাঠিয়েছে। আরিয়াকে পরিচয় জিজ্ঞেস করার পর আরিয়া বলেছে নাম্বারটা কার। প্রিয়তা ভয় পেলেও নিজেকে সামলে উত্তর দিল, আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হচ্ছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আইমানের শব্দ করে হাসার আওয়াজে চমকে গেল প্রিয়তা। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার ওপর রাগ করা হচ্ছে? চলো মন ভালো করে দিই। না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই ভালো বোঝো না। প্রিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়লো বান্ধবীর সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভিতরে গেল। ইরা, অনু দুজনকেই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনের রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুইজন ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞাসা করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়া অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে,
তার থেকে বরং চুপ থাকি, কিছুক্ষণ পর ওরাই বলে দিবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপচাপ বসে আছে। ইরা অনু খাবার অর্ডার করেছে। ইরা আরিয়ার বাহুতে ধাক্কা মেরে রসিক কণ্ঠে বলল, অরু, ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। আরিয়া অবাক হয়ে ইরার দিকে তাকালো। তোরা এক একটা ডাকাত। ওহ, ডাকাতিনি, কোনো কারণ ছাড়া আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফা হেসে উঠল। ইরা, এবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াইদের পিক দেখালো। দেখতো আরিয়া, এই সেই চোর নাকি? তোর বর্ণনা অনুযায়ী এই ছেলেকে সাথে মেশে। আরিয়া পিকটা দেখে অবাকে কিংকর্তব্য বিমূঢ় চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, এই তুই এই পিক পেলি কোথায় ইরা? ইরা একগাল হেসে বলল, কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল, ওনার ফেসবুক ফ্রেন্ডরাই পোস্ট করেছে, ওখানে পেয়েছি। আরিয়া লাজুক কণ্ঠে বলল, নাম কি বললি? আর কিছু জানিস? ইরা আর অনু দুজনে শব্দ করে হেসে উঠল। হ্যাঁ জানি গো।